Hello, my students. I hope you are safe and sound, and your family members are also safe, and you are having a good time with your family. So let's get started. So in the previous lecture, we actually discussed about the normal good and inferior good. So normal good means a good that creates demand when your income is increased. আর inferior goods হচ্ছে একটা good যেটা কি করে when your income is increased your demand is decreased. সো নর্মাল গুড হচ্ছে যে গুডস গুলো আমরা নর্মালি ইউজ করি যেটা আমাদের ডিমান্ডটা বাড়ে যখন আমাদের ইনকাম বাড়ে। আর ইনফেরিয়ার গুডস হচ্ছে সেই গুডস যেগুলো হচ্ছে আমাদের কি হয় ডিমান্ডটা কমে যায় যখন আমাদের ইনকামটা বাড়ে। সো এই নরমাল আর ইনফেরিয়র আমরা লাস্ট ক্লাসে দেখেছি কি ও আমরা কভার করেছিলাম ইনকাম কনজাম্পশন কার্ভ অ্যান্ড এঞ্জেল কার্ভ অফ নর্মাল গুডস। এখন আমরা সেম জিনিসটা ইনফেরিয়র গুডস এর পার্সপেক্টিভে দেখবো যে ইনফেরিয়র গুডস এ এই কার্ভ গুলা কিরকম হয়। সো ওইটা দেখার জন্য আমাদের কয়েকটা ইন্ডিকেশন মানে কয়েকটা হচ্ছে আপনাদের ইনপুট দেওয়া আছে। সেগুলো ধরেন বইয়ে হচ্ছে খুব এলোমেলো আকারে দেওয়া আছে। সো ওই স্ক্যাটার্ড ইনফরমেশন গুলোকে আমি একটু ফর্ম করে এখানে টেবিলে প্রেজেন্ট করছি। তো আমাদের ফার্স্টে গ্রাফটা আঁকি দুইটা গুডস। এর আগেও আমরা দেখেছি যে এই যে ইনকাম কনজাম্পশন কার্ভ এই কার্ভটাতে থাকে হচ্ছে দুইটা গুড। আচ্ছা এখানে দুইটা গুডস এর মধ্যে এর আগে ছিল হচ্ছে একটা একটা ছিল হট ডগস অথবা হ্যামবার্গার আর একটা ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস। এখানে দুইটা গুডস একটা গুডস হচ্ছে ক্যান্ডি বার একটা গুডস হচ্ছে ক্যান্ডি বার আর একটা হচ্ছে সফট ড্রিঙ্কস। সো এই যে ক্যান্ডি বার গুডটা এর আগে আমরা যেটা দেখেছিলাম এর আগে দেখেছিলাম হচ্ছে সফট হ্যামবার্গার অথবা হট ডগ সেটা ছিল হচ্ছে নর্মাল গুড আর ক্যান্ডি বারটা হচ্ছে এই পার্সনের জন্য ক্যান্ডি বারটা হচ্ছে একটা ইনফেরিয়ার গুড। আচ্ছা এখন আমরা দেখবো যে এই যে ক্যান্ডি বার আর সফট ড্রিঙ্কস এর যে ইনকাম কনজাম্পশন কার্ভ সেটা কিরকম হতে পারে। সো প্রথমে আমাদেরকে একটা কি করতে হবে বাজেট লাইন আঁকতে হবে। বাজেট লাইন আঁকার জন্য কি করতে হবে দেখতে হবে যে আমাদের ইনকাম কত। আচ্ছা প্রথমে বাজেট লাইন আঁকার জন্য আমাদের ইনকাম আছে $10। এই যে $10 ইনকাম সেটা হচ্ছে এই জে কে লাইনে। আচ্ছা $10 আঁকার জন্য আমি একটু আগে ডিনোট করে ফেলি লাইনগুলা। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিসের ডিনোটেশন। এখন আমাদের যে ইনকাম হচ্ছে $10 সেই $10টা দিয়ে আমরা কি আঁকবো একটা একটা বাজেট লাইন আঁকবো। এটা জানার জন্য আমাদের জানতে হবে যে প্রাইসটা কত। তাহলে প্রাইস অফ জেড সেটা হচ্ছে এই এই ক্যান্ডি বারটা হচ্ছে জেড গুড সেটাকে আমরা কোয়ান্টিটি অফ জেড দিলাম। আর সফট ড্রিঙ্ক যেটা সেটা হচ্ছে গুড ওয়াই সেটাকে আমরা কোয়ান্টিটি অফ ওয়াই দিলাম। এখন এই যে কোয়ান্টিটি অফ জেড আর কোয়ান্টিটি অফ ওয়াই যেটা আছে সেই কোয়ান্টিটি অফ জেড আর ওয়াই এর প্রাইসটা জানতে হবে। আচ্ছা এই যে প্রাইস অফ জেড এই যে জেড আছে এখানে এই জেড এর প্রাইস কত প্রাইস হচ্ছে
$1। তাহলে $1 হওয়ার মানে কি, যখন $10 আমার ইনকাম, তখন আমি চাইলে 10টা পুরো টাকা দিয়ে 10টা কি কিনতে পারি, 10টা হচ্ছে জেড মানে হচ্ছে ক্যান্ডি বার কিনতে পারি। অথবা কি করতে পারি, পিওয়াই এর প্রাইস কত, $1। তার মানে আমি এই যে $10 আমার ইনকাম, সেটা দিয়ে আমি পুরোটা দিয়ে কি করতে পারি, 10টা সফট ড্রিঙ্কস কিনতে পারি। তাহলে এই পয়েন্ট দুটো যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে আমার ইনকাম বাজেট লাইন। আচ্ছা, এটা হচ্ছে আমার বাজেট লাইন। এখন এই বাজেট লাইনে আমি একটা ইউটিলিটি কার্ভ অথবা হ্যাঁ ইউটিলিটি কার্ভ আঁকি, যে ইউটিলিটি কার্ভটা আমার এটার সাথে ট্যানজেন্সি ক্রিয়েট করবে এবং আমরা দেখতে পারবো আমার ম্যাক্সিমাইজড ইউটিলিটি পয়েন্ট কোনটা। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা নাম দেই হচ্ছে ভি পয়েন্ট। এখন এই ভি পয়েন্টটা তাহলে কয়টা সফট ড্রিঙ্কস আর কয়টা ক্যান্ডি বার হোল্ড করে, তাহলে এটা 6Y আর 4Z হোল্ড করে। 6টা সফট ড্রিঙ্কস আর 4টা ক্যান্ডি বার এই পয়েন্টে একটা মানুষ কি করতে পারে, কিনতে পারে। আচ্ছা, এখন এর পরের ইনকাম কার্ভ, সরি বাজেট লাইনটা দেখি, এর পরে আমার ইনকাম কি হলো, ইনকাম আরেকটু বেড়ে গেল। সো ইনকাম যখন আরেকটু বেড়ে গেল, তখন আমার ইনকাম কত হবে, ইনকাম হলো সাপোজ $15। এখন এই যে $15 ইনকাম হলো, এই $15 ইনকাম থেকে আমার আবার দেখতে হবে যে আমার প্রাইস অফ জেড কত আর প্রাইস অফ ওয়াই কত। তাহলে এই $15 ইনকামে আমার প্রাইস হচ্ছে, প্রাইস অফ জেড হচ্ছে $1 আর প্রাইস অফ ওয়াই হচ্ছে $1। তার মানে কি, $15 যখন আমার ইনকাম, তখন আমি চাইলে পুরো টাকাটা দিয়ে 15টা হচ্ছে ক্যান্ডি বার কিনতে পারি, অথবা কি করতে পারি, 15টা সফট ড্রিঙ্কস কিনতে পারি। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি আমি অ্যাড করি, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার কি পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমি অ্যাড করলে, কানেক্ট করলে, সেই পয়েন্টটা হবে আমার বাজেট লাইন। তাহলে এই পয়েন্ট দুটাকে অ্যাড করি, এই যে পয়েন্ট দুটাকে অ্যাড করলাম, এটার নাম হচ্ছে জে প্রাইম এন। আর এর আগের যে পয়েন্টটা ছিল, সেটা ছিল কত, সেটা ছিল জে জে কে প্রাইম। এখন এই যে জে বার এন, সেকেন্ড যে পয়েন্টটা, সেখানে আমরা আরেকটা কি আঁকবো, ইনডিফারেন্স কার্ভ আঁকবো অথবা ইউটিলিটি কার্ভ আঁকবো। এই যে ইউটিলিটি কার্ভটা আঁকবো, আঁকার পর আমরা দেখতে পারবো যে আমার অ্যাকচুয়ালি এখন কতটুকু, কোথায় থাকলে আমার প্রোডাক্টটা ইউটিলিটিটা ম্যাক্সিমাইজড হয়। আচ্ছা, এই যে ইনডিফারেন্স কার্ভটা আঁকলাম, এটা এখন আমরা দেখি আমার তাহলে কতটুকু হোল্ডিংস আছে। একটা হচ্ছে সফট ড্রিঙ্কস 13টা আর ক্যান্ডি বার 2টা। ঠিক আছে, তাহলে কি সফট ড্রিঙ্কস হচ্ছে 13টা আর ক্যান্ডি বার হলো 2টা। এখন তাহলে একটু আমরা লিখে ফেলি এখানে, যখন জে কে প্রাইম আমার বাজেট লাইন, তখন আমার ক্যান্ডি বারের হোল্ডিংস কত ছিল, ক্যান্ডি বার আমরা পেতাম 4টা, তার মানে 4Z প্লাস হচ্ছে 6Y। আর যখন আমার বাজেট লাইন হচ্ছে জে বার এন, তখন আমার হোল্ডিংস কত, ক্যান্ডি বার হচ্ছে 2টা, তার মানে 2Z প্লাস 13টা হচ্ছে সফট ড্রিঙ্কস, তাহলে 13Y। এটা হচ্ছে আমাদের হোল্ডিংস। এখন এই জিনিসটা থেকে আমরা একটা কি আঁকবো, এঞ্জেল কার্ভ আঁকবো। আচ্ছা, এখানে এঞ্জেল কার্ভ আঁকার মতো জায়গা নেই, তো আমি এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটাকে রিমুভ করে দিয়ে একটা এঞ্জেল কার্ভ আঁকি।
আচ্ছা, আমি যদি দেখতে চাই যে আমার এই ক্যান্ডি বারের এঞ্জেল কার্ভ কি, তাহলে আমি শুধু ক্যান্ডি বারের জন্য এঞ্জেল কার্ভ রাখবো এবং সেখানে কি হবে, সেখানে হচ্ছে হরাইজন্টাল লাইনে থাকবে হচ্ছে ক্যান্ডি বার আর ভার্টিক্যাল লাইনে থাকবে ডিফারেন্ট ইনকাম লেভেল। হরাইজন্টাল লাইনে আমি ক্যান্ডি বারের অ্যামাউন্ট দিব, কোয়ান্টিটি অফ জেড, মানে ক্যান্ডি বারের অ্যামাউন্ট, ক্যান্ডি বারের কোয়ান্টিটি। আর ভার্টিক্যাল লাইনে থাকবে হচ্ছে ইনকাম, ডিফারেন্ট ইনকাম, আমার যে $10 ছিল, $15 ছিল, সেই ইনকামের লেভেল। আচ্ছা, যখন তাহলে আমি একটু ডিনোট করি। আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে আপনারা এই যে ব্লু মার্ক করা জায়গাটা থেকেও দেখতে পারেন, এমনি যদি আপনি আগের এটা মনে থাকে তাইলেও দেখতে পারবেন যে ফার্স্টে হচ্ছে জেড ছিল কত, 4, যখন আমার ইনকাম লেভেল ছিল 10, তাহলে 4 বরাবর হচ্ছে আপনার 10, তাই না? এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, আরটা হচ্ছে যখন ইনকাম লেভেল ছিল আমার 15, তখন 2z, তার মানে 15 এ হচ্ছে 2। আচ্ছা, তাহলে যদি কার্ভটা, এঞ্জেল কার্ভটা আঁকি, এঞ্জেল কার্ভটা উইল লুক লাইক দিস। এখন দেখেন এই যে এঞ্জেল কার্ভটা আছে, এই এঞ্জেল কার্ভটা তাহলে কি, এটা কি একটা পজিটিভলি স্লোপ নাকি নেগেটিভলি স্লোপ? পয়েন্ট দুইটাকে আমরা ডিনোট করি, এই পয়েন্টটাকে ধরলাম W আর এই পয়েন্টটাকে ধরলাম V, যেটাই হোক। এখন এই যে দেখেন কার্ভটা কিন্তু একটা নেগেটিভ, একটা কি কার্ভ, নেগেটিভ কার্ভ। এর আগে আমরা কি দেখছিলাম, কার্ভটা ছিল একটা পজিটিভ কার্ভ। কেন পজিটিভ কার্ভ ছিল? এই কারণে, কারণ হচ্ছে যত ইনকাম বাড়তেছে তত কোয়ান্টিটি বাড়তেছে। এখানে দেখেন যত ইনকাম বাড়তেছে আমার কোয়ান্টিটি কমতেছে। আগে ইনকাম ছিল যখন 10, তখন কোয়ান্টিটি ছিল 4, আবার যখন ইনকাম হয়ে গেছে 15, তখন কোয়ান্টিটি আরো কমে গিয়ে হচ্ছে 2। তাহলে এটা কি দেখলাম, এটা আমাদের আগে যেটা যেটা আমরা পড়ে আসছি নর্মাল গুডস এর ক্ষেত্রে সেটার সাথে কনফ্লিক্ট করছে। কেন? কারণ হচ্ছে এর আগে আমরা দেখছি হচ্ছে একটা নর্মাল গুড, আর এখন দেখছি ইনফেরিয়র গুড। তাহলে আমরা দেখতে পারলাম কি, আমরা যেটা থিওরিটিক্যালি পড়লাম যে ইনফেরিয়র গুড যখন হবে তখন কি হয়, ইনকাম যত বাড়বে কোয়ান্টিটি ততটা বাড়বে না, কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে। তাহলে আমরা এই গ্রাফটা থেকে দেখতে পারলাম যে কি হয়, ইনফিরিয়র গুডস এর সময় ইনকাম যদি বাড়ে, যেমন 10 থেকে 15 হয়েছে ইনকাম, কিন্তু কোয়ান্টিটি কত হয়েছে, 4 থেকে 2 হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ইনকাম, ইনফেরিয়র গুডস এর ইনকাম কনজাম্পশন কার্ভ আর এঞ্জেল কার্ভ। এতক্ষণ আমরা দেখছি হচ্ছে আমাদের যখন ইনকাম চেঞ্জ হয়, হ্যাঁ, মনে করেন আমার $10 ছিল ইনকাম, তারপর $15 হয়ে গেছে। তো ইনকাম চেঞ্জ হওয়ার কারণে আমার কি চেঞ্জ আসছে ডিমান্ডের উপরে বা কনজাম্পশনের উপরে কি চেঞ্জ আসছে। এখন আমরা দেখবো হচ্ছে প্রাইস চেঞ্জের কারণে কি পরিমাণ ডিমান্ড অথবা কনজাম্পশনের উপরে চেঞ্জেস আসতে পারে। ঠিক আছে, এখানে বলছে যে ইন দিস সেকশন উই এক্সামাইন হাউ দ্য কনজিউমার রিচেস আ নিউ অপটিমাম পজিশন when the price of good changes but the price of other good income test remain unchanged। তাহলে এখানে বলছে কি, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যখন আমি একটা কি বলে এটাকে, একটা ভ্যারিয়েবল চেঞ্জ করব, এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করার সময় আমি অন্য সব ভ্যারিয়েবলকে আই উইল কিপ দিস আনচেঞ্জড। কারণ কি, অন্যগুলা যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে একটার ইম্প্যাক্ট আমরা আসলে বুঝবো না। যেমন এর আগে আমরা কি চেঞ্জ করছি, ইনকামটা বাড়ায় কমায় দেখছি, এখানে আমরা দেখবো হচ্ছে প্রাইসটা। ঠিক আছে, সো সরি, এটা হচ্ছে আমাদের এর আগে যেটা দেখলাম সেরকমই জাস্ট একটা আবার আমরা কার্ভ আঁকবো, কার্ভ এঁকে দেখবো যে প্রাইস চেঞ্জের কারণে কিরকম ইম্প্যাক্ট পড়ে। সো এখানে ফার্স্ট আমরা একটা নর্মাল গুডস দেখবো, নর্মাল গুড দেখবো আর কি, আমরা নর্মাল গুডই দেখবো, এখানে আর ইনফেরিয়র গুড হয়তো দেখবো না। সো এটা হচ্ছে আমাদের গ্রাফ।
এখানে দেখেন এর আগে আমরা যেটা বলছি যে আমাদের এর আগে কি ছিল, ইনকামটা চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ হবে কি, এখানে ইনকামটা সেম থাকবে, এখানে চেঞ্জ হবে প্রাইস। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে আমার ইনকাম হচ্ছে সেম। তো ইনকাম হচ্ছে এখানে $10, ঠিক আছে? ইনকাম হচ্ছে কত? $10, $10 ইনকাম। আচ্ছা, এখন দেখেন এই যে হরাইজন্টাল লাইনটা হচ্ছে এক্স, কোয়ান্টিটি অফ এক্স, আর ভার্টিক্যাল লাইনটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াই। এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হ্যামবার্গার আই গেস, আর ওয়াই দিয়ে হচ্ছে সফট ড্রিঙ্কস। সো এই যে কোয়ান্টিটি অফ এক্স অথবা হ্যামবার্গার, সেটার প্রাইস কত? সেটার প্রাইস হচ্ছে $2। ঠিক আছে, জে কে পয়েন্টে এটার প্রাইস হচ্ছে $2, জে কে বাজেট লাইনে এটার প্রাইস হচ্ছে $2। তাহলে যদি $2 প্রাইস হয় আর ইনকাম $10 হয়, তাহলে আমি কি করতে পারি, $10 দিয়ে পাঁচটা, ম্যাক্সিমাম পাঁচটা কিনতে পারি হচ্ছে হ্যামবার্গার। আর পিওয়াই হচ্ছে $1 আর ইনকাম হচ্ছে $10, তাহলে $10 দিয়ে আমি ওয়াই বা সফট ড্রিঙ্কস কিনতে পারি 10টা। তাহলে এই যে 10 আর 5 যদি আমি কানেক্ট করি, তাহলে একটা বাজেট লাইন পাবো। এই বাজেট লাইনটার নাম দিব হচ্ছে জে কে, জে কে। আচ্ছা, এখানে যদি একটা ইউটিলিটি কার্ভ আঁকি, ইউটিলিটি কার্ভটা এই ইউটিলিটি কার্ভটা আমাকে শো করছে কত পয়েন্টে আমি কতটুকু কতটুকু সফট ড্রিঙ্কস কিনছি আর কতটুকু হ্যামবার্গার কিনছি। তাহলে দেখেন এখানে এই পয়েন্টটা যে জে কে পয়েন্ট, জে কে পয়েন্টে সফট ড্রিঙ্কস কয়টা, 6y, আর হ্যামবার্গার কয়টা, সরি আগে 2x টা লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, 2x হচ্ছে তো জে কে পয়েন্টে হচ্ছে 2x হ্যামবার্গার, 2x প্লাস 6y, 6y। আচ্ছা, এটা হচ্ছে জে কে পয়েন্টে। এখন আমার আবার কি করতে হবে, দেখতে হবে যে অন্য পয়েন্টে কি কি অবস্থা। আচ্ছা, এখন মনে করেন আপনার এই যে হ্যামবার্গার, সেই হ্যামবার্গারের প্রাইসটা আরো কমে গেল। প্রাইসটা কমে গিয়ে কি হলো, দেখেন এই যে জে কে বারবার যে পয়েন্টটা, প্রাইম ডাবল প্রাইম যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে দেখেন পিএক্স হচ্ছে 1, পিওয়াইও 1। তার মানে কি, পিএক্স হচ্ছে হ্যামবার্গার, হ্যামবার্গারের প্রাইস হয়ে গেছে 1। তার মানে আপনার যদি $10 ইনকাম থাকে, তাহলে আপনি $10 দিয়ে 10টা হ্যামবার্গার কিনতে পারবেন, অর ইউ ক্যান বাই 10 সফট ড্রিঙ্কস। তাহলে যদি এরকম হয়, বাজেট লাইনটা কেমন হবে, 10 হবে হচ্ছে আপনার এই পয়েন্ট এবং 10 এই পয়েন্ট, এই দুইটাকে আমি অ্যাড করব। তাহলে দেখেন এই দুইটাকে যদি অ্যাড করি, তাহলে লাইনটা এরকম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার জে কে ডাবল প্রাইম। আচ্ছা, এখানে আমি তাহলে একটা ইউটিলিটি কার্ভ আঁকি, ইউটিলিটি কার্ভ এঁকে দেখি যে আমার কতটুকু সফট ড্রিঙ্কস আর কতটুকু হ্যামবার্গার। দেখেন এই পয়েন্টে হচ্ছে আমাদের 4টা সফট ড্রিঙ্কস এবং 6টা হ্যামবার্গার। তাহলে জে কে ডাবল প্রাইমে 6x প্লাস 4y, ঠিক আছে? আচ্ছা, এখন কি হলো, প্রাইসটা আরো কমে গেল। আরো কমে গিয়ে কি হলো, এখন হ্যামবার্গারের প্রাইস হচ্ছে $0.5, 50 সেন্ট। ঠিক আছে, যখন 50 সেন্ট হলো, তার মানে কি, আগে আপনি এই যে $10 দিয়ে 10টা হ্যামবার্গার কিনতে পারতেন, নাও ইউ ক্যান বাই 20 হ্যামবার্গার উইথ ইয়োর ইনকাম। তাহলে আপনি ইনকামের থেকে কি করতে পারেন, এখন 20টা হ্যামবার্গার কিনতে পারেন। আর সফট ড্রিঙ্কস তো সেম রয়ে গেছে, তাই না? সফট ড্রিঙ্কস এর প্রাইস হচ্ছে কত, $1, আর হ্যামবার্গারের প্রাইস হয়ে গেছে 50 সেন্ট। তাহলে এই যে $10 আপনার ইনকাম, সেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি 20টা হচ্ছে হ্যামবার্গার এবং 10টা সফট ড্রিঙ্কস কিনতে পারবেন।
তাহলে এই পয়েন্ট দুটাকে যদি আমি অ্যাড করি, এই যে 20 আর 10 এর পয়েন্ট দুটাকে যদি অ্যাড করি, তাহলে আমি আরেকটা বাজেট লাইন পাবো, সেটা হবে জে কে জে এন প্রাইম ডাবল প্রাইম। তাহলে জে এন ডাবল প্রাইম এটাকে দিলাম। এখানে আমি আরেকটা কি আঁকবো, ইউটিলিটি কার্ভ আঁকবো। ইউটিলিটি কার্ভ এঁকে দেখবো যে আমার কতটুকু এখানে সফট ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কস আর হ্যামবার্গারের কত, কম্বিনেশন কত। ঠিক আছে। তো এই পয়েন্টটাতে আমার সফট ড্রিঙ্কস হচ্ছে 5টা আর হ্যামবার্গার 10টা। তাহলে জে এন ডাবল প্রাইমে 10x 10x প্লাস 5y। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা আঁকলাম ইনকাম কনজাম্পশন কার্ভ যেটা আঁকলাম, সরি প্রাইস কনজাম্পশন কার্ভ যেটা আঁকলাম, সেইটা থেকে আমরা দেখতে পাই কি তিনটা পয়েন্টে তিনটা প্রাইস, সেই প্রাইসের এক একটা জায়গায় আমরা এক এক রকম কি দেখতে পাচ্ছি, কম্বিনেশন অফ হোল্ডিং হ্যামবার্গার অ্যান্ড সফট ড্রিঙ্কস। যে কে পয়েন্টটাতে আমার 2টা হ্যামবার্গার এবং 6টা সফট ড্রিঙ্কস। In JK double prime point, I can hold 6 hamburger with 4 soft drinks. At JN double prime, we can have 10 hamburger with 5 soft drinks. ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলা এই যেখানে করেছে কি বলে ট্যানজেন্সি ক্রিয়েট করেছে, সেই পয়েন্টগুলোকে আমরা একটু ডিনোট করি। পয়েন্টগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে বি, পরের পয়েন্টটা হচ্ছে ই, তারপরের পয়েন্ট হচ্ছে জি। এখন এই যে বি ই জি যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে যদি আমরা সেম এঞ্জেল কার্ভের মতো করে আরেকটা কার্ভে যদি আমরা প্লট করি, সেই কার্ভে হরিজন্টাল অ্যাক্সিসে থাকবে হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স মানে হ্যামবার্গার, আর ভার্টিক্যাল অ্যাক্সিস থাকবে আপনার যে ডিফারেন্ট প্রাইসের যে এইগুলো ছিল, ডিফারেন্স গুলো ছিল, ডিফারেন্ট টাইপ অফ প্রাইস ছিল, যেমন একটা ছিল $2, একটা $1, একটা হচ্ছে 0.5। এই যে ডিফারেন্ট প্রাইস লেভেল আছে, এই প্রাইস লেভেলগুলো যদি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে প্লট করি, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। ঠিক আছে। তাহলে এই কার্ভটা যদি আমি রিমুভ করি এখান থেকে, তাহলে পাবো হলো আমার, তাহলে আমরা আরেকটা কার্ভ আঁকতে পারবো, ওইটা থেকে আমরা দেখতে পারবো ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। আচ্ছা, তাহলে এইখানে আমরা দিব হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে প্রাইস অফ এক্স।
যে এক্স এর ডিফারেন্ট প্রাইস আছে সেই প্রাইসগুলো থাকবে ভার্টিক্যাল অ্যাক্সিসে। তাহলে দেখেন এই পয়েন্টগুলো থেকেও দেখতে পারি বা আগের এটা গ্রাফটা থেকেও দেখতে পারি যে যে কে পয়েন্টটা যেখানে আমার প্রাইস ছিল কত, প্রাইস ছিল হচ্ছে $2, সেখানে আমার এক্স কতটুকু 2। তাহলে 2 যখন আমার প্রাইস, তখন প্রাইস যখন 2 তখন কোয়ান্টিটি হচ্ছে 2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার একটা পয়েন্ট যেটাকে আমরা বি প্রাইম ধরবো। তারপর যখন জে কে ডাবল প্রাইম, তখন আমার প্রাইস ছিল হচ্ছে কত, $1। তাহলে কত কত ছিল কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে 6 হ্যামবার্গার। তাহলে যখন $1 তখন 6 হ্যামবার্গার। এই পয়েন্টটাকে ধরবো হচ্ছে ই প্রাইম। আচ্ছা, এরপরে যখন আবার জে এন ডাবল প্রাইম, তখন আমার প্রাইস ছিল 50 সেন্ট আর কোয়ান্টিটি ছিল 10 হ্যামবার্গার। তাহলে 50 সেন্ট বরাবর 10 হ্যামবার্গার। এই পয়েন্টটা হচ্ছে জি প্রাইম। এখন তিনটা যদি আমি অ্যাড করি তাহলেই পাবো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। এই যে এই পয়েন্টটা, এই তাহলে এই গ্রাফটা কি আমার ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। এই গ্রাফটা থেকে আমি দেখতে পারি যে ডিফারেন্ট প্রাইসে আমার ডিমান্ড কিরকম। তাহলে দেখেন যখন $2 তখন ডিমান্ড কত, $2 যখন সবচেয়ে বেশি প্রাইস তখন ডিমান্ড হচ্ছে 2টা হ্যামবার্গার। ঠিক আছে, সবচেয়ে বেশি প্রাইস তখন ডিমান্ড হচ্ছে 2টা হ্যামবার্গার। আবার একটু আঁকি। আচ্ছা, যখন দেখেন প্রাইস কমে গিয়ে $1 হলো তখন আমার ডিমান্ড হচ্ছে আরো বেশি, 6টা হ্যামবার্গার। যখন প্রাইস কমে গিয়ে 50 সেন্ট হলো তখন দেখেন আমার সবচেয়ে বেশি ডিমান্ড তখন হচ্ছে কত, 10 হ্যামবার্গার। তাহলে দেখেন এই যে ডিমান্ড কার্ভটা, এটা একটা কি নেগেটিভলি স্লোপড কার্ভ। সো এই যে নেগেটিভলি স্লোপড কার্ভটা কি বোঝায়, এই জিনিস এই কার্ভটা বোঝাচ্ছে যে ডিমান্ড একটা ডিমান্ডের সাথে একটা কি রিলেশন, নেগেটিভ রিলেশন উইথ প্রাইস। ডিমান্ডের প্রাইসের সাথে দেয়ার ইজ আ নেগেটিভ রিলেশনশিপ। সো whenever price will increase, demand also increases। তাহলে দেখেন আমরা যে জিনিসটা থিওরিটিক্যালি পড়ে আসছি সেটার আমরা একটা কি দেখলাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখলাম যে প্রাইস যখন বাড়ছে তখন ডিমান্ড কমছে, আর প্রাইস যখন কমছে তখন ডিমান্ড বাড়ছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। তাহলে এটা হচ্ছে কিসের জন্য, এটা হলো একটা নর্মাল গুডের জন্য। তো এটা আমরা সেম জিনিসটা কিন্তু ওই যে আপনাদের গ্রিফিন গুড, তারপরে কি পড়ে আসলাম একটু আগে আমরা, ইনফেরিয়র গুডের জন্য আমরা দেখতে পারি। তো ইনফেরিয়র গুড যখন ইনফেরিয়র গুডটা সরি এটা হচ্ছে যে ইনফেরিয়র গুডটা ইনফেরিয়র গুডটা হচ্ছে আপনার ইনকামের সাথে রিলেটেড। সো এখানে এটা আমরা দেখতে পারবো না, এখানে শুধুমাত্র নর্মাল গুডস এরটাই দেখবো। সো এই যে গ্রাফটা, এখান থেকে আমরা কি দেখতে পারি যে প্রাইস চেঞ্জের কারণে কিভাবে আমার কনজাম্পশনটা চেঞ্জ হয়, এবং কনজাম্পশন যেহেতু চেঞ্জ হচ্ছে, কনজাম্পশন চেঞ্জ হওয়ার কারণে আমি একটা ডিমান্ড কার্ভ আঁকতে পারি, এবং ডিমান্ড কার্ভটা থেকে আই ক্যান সি দ্য রিলেশনশিপ অফ প্রাইস উইথ ডিমান্ড। আচ্ছা, এই হলো আমার চেঞ্জেস ইন প্রাইসেস এন্ড ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। এখন আমরা এর আগে দেখেছি কি, একটা দেখছি হচ্ছে আচ্ছা একটা দেখছি কি, একটা হচ্ছে আপনার চেঞ্জেস ইন ইনকাম, তাই না? আরটা দেখছি হচ্ছে চেঞ্জেস ইন প্রাইস। এখন এই যে দুইটা যে ইনকাম আর প্রাইসে যে চেঞ্জ হয়েছে, বেড়েছে কমেছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে টোটাল কিছু চেঞ্জ হয়েছে, তাই না? এখন আমাদের এর পরের কাজটা হচ্ছে, আমি যখন একটা এই দুইটাকে যদি আমি ইনকর্পোরেট করতে চাই, এই দুইটা জিনিসকে যদি আমি ইনকর্পোরেট করতে চাই, তাহলে আমি আই ক্যান বের করতে পারি আমি এটা যে কতটুকু চেঞ্জ ডিউ টু ইনকাম চেঞ্জ আর কতটুকু চেঞ্জ ডিউ টু প্রাইস চেঞ্জ। তাহলে আমি এটাকে কি করতে পারি, I can separate the income, the change due to income change আর change due to price change। সেটাই আমরা দেখব এই টপিকে। টপিকটা হচ্ছে সাবস্টিটিউশন এন্ড ইনকাম ইফেক্ট অফ নর্মাল গুড। তাহলে সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্টটা কি?
সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে ইনক্রিজ ইন দ্য নর্মাল গুডস এর ক্ষেত্রে, শুধুমাত্র নর্মাল গুডস এর ক্ষেত্রে এখানে ডেফিনেশনটা দিচ্ছি, অন্যান্য গুডস এর ক্ষেত্রে ইট উইল চেঞ্জ। আচ্ছা, সাবস্টিটিউশন ইফেক্টে কি? ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু প্রাইস ফল ইন্ডিপেন্ডেন্ট অফ ইনকাম লেভেল। তাহলে কি বলছে যে ইনক্রিজ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু when the price will fall. So when the price will fall, the increase of quantity demanded, there will be increase in the quantity demanded, and this mechanism will be independent of the income level. ঠিক আছে? সো এই যে প্রাইস ফলের কারণে যতটুকু কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জেস আসবে সেটা আমরা দেখতে পারবো থ্রু সাবস্টিটিউশন ইফেক্ট। আর ইনকাম ইফেক্টে হচ্ছে ইনক্রিজ ইন কোয়ান্টিটি ডিউ টু ইনক্রিজ ইন ইনকাম। তাহলে ইনকাম ইফেক্টে আমরা দেখতে পারবো যে ইনকামের কারণে কতটুকু চেঞ্জ আসছে। আচ্ছা, এখন এইটা দেখার জন্য আমরা যে গ্রাফটা আঁকবো সেটার জন্য যে সব ইনপুট দরকার সেইটা এখানে দেয়া আছে ক্লিয়ারলি। এখানে আমরা দুইটার গুড ধরবো আবার আগের মতো, একটা হচ্ছে হ্যামবার্গার আর একটা হচ্ছে সফট ড্রিঙ্কস। আচ্ছা, বইয়ে কি আছে একটু দেখে নেই, বইয়ে কি হ্যামবার্গার অথবা সফট ড্রিঙ্কস আছে? হোয়াটএভার যেটাই থাকুক, মানে দুইটা গুডস ধরবো আমরা, একটা হচ্ছে ধরে নিলাম হ্যামবার্গার আর একটা হচ্ছে সফট ড্রিঙ্কস। আমাদের ডিনোটেশন শেষ, এখন হচ্ছে আমাদের দেখতে হবে কি কি পয়েন্ট আছে এখানে। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে যে কে, যে কে পয়েন্টে ইনকাম হচ্ছে আমার $10, ঠিক আছে, ইনকাম হচ্ছে $10, ইনকাম $10, প্রাইস অফ এক্স $2, প্রাইস অফ ওয়ান, প্রাইস অফ ওয়াই $1। তাহলে এটা আপনাদের জন্য খুবই ক্লিয়ার যে এই $10 দিয়ে তাহলে আমি 5টা এক্স পাবো এবং কয়টা ওয়াই পাবো? 10টা ওয়াই পাবো। তাহলে এটাকে আমরা একটু ই করি, কম্বাইন করে ফেলি। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে জে কে পয়েন্ট, জে কে। এখন এখানে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকি।
আচ্ছা, এটা হচ্ছে ইউটিলিটি কার্ভ, একটা ইউটিলিটি কার্ভ, সেটাতে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটা শো করছে কতটুকু 6 ইউনিট অফ ওয়াই আর 2 ইউনিট অফ এক্স, হ্যাঁ এক্স। সো এই যে বি পয়েন্টটা সেটা হচ্ছে কত, জে কে কার্ভে পয়েন্টটা হচ্ছে কত 2x প্লাস 6y। এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে জে কে ডাবল প্রাইম। জে কে ডাবল প্রাইমে আমার ইনকাম হচ্ছে কত, ইনকাম সেমই আছে, শুধু কি হয়েছে প্রাইস অফ এক্স টা 2 থেকে হয়ে গেছে 1। সো যখন 1 হয়ে গেছে তখন কি হয়েছে, তখন হচ্ছে আমার কি হবে, এই যে $10, সরি আমি 10টা হচ্ছে হ্যামবার্গার পাবো আর অথবা 10টা পাবো হচ্ছে সফট ড্রিঙ্কস। তাহলে এই দুইটা যখন আমি কানেক্ট করব তখন আমি একটা বাজেট লাইন পাবো। সেটা একটু কানেক্ট করি, কানেক্ট করে দেখছি আমার এটা হচ্ছে জে কে ডাবল প্রাইম। যেখানে আমি আরেকটা ইউটিলিটি কার বাকি। এই ইউটিলিটি কার্ভের নাম দিব হচ্ছে ই। এই ইউটিলিটিতে দেখেন এখানে আছে হচ্ছে 4টা সফট ড্রিঙ্কস আর 6টা হ্যামবার্গার। যদি আমি টেনে টুনে মিলাইতেছি, কিন্তু আপনাদের পরীক্ষাতে যেন এরকম টেনে টুনে মিলানো না থাকে। এখানে পিসিতে যেহেতু ড্র করতেছি, দেখেন অবস্থা। উফ, যেহেতু আমি পিসিতে ড্র করতেছি এই কারণে এরকম কিছু কি আসবে, প্রবলেম দেখা দিবে। তো এটাকে আসলে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমিও বাউন্ড, আপনারা বাউন্ড। আচ্ছা, সো এই যে জে কে প্রাইম প্রাইম ডাবল প্রাইম, সেই পয়েন্টে কত, সেই পয়েন্ট হচ্ছে যে 6 হ্যামবার্গার প্লাস 4 সফট ড্রিঙ্কস। আচ্ছা, এখন দেখেন অ্যাপার্ট ফ্রম অল দিস আমি একটু জাস্ট কিছু জিনিস এখানে রিমুভ করি, তাইলে আরো ইজি হবে বুঝতে। এখন দেখেন কি মজার বিষয় হচ্ছে, এই যে বি পয়েন্ট থেকে ডাব্লিউ পয়েন্ট, এইটুকুই কিন্তু কি বলেন তো পুরা চেঞ্জ, তাই না? ইনকাম চেঞ্জের কারণে, সরি প্রাইস চেঞ্জের কারণে কতটুকু অ্যাকচুয়ালি আপনার চেঞ্জ আসছে, এটা কিন্তু আমরা দেখতে পারি কোথা থেকে, এই যে বি পয়েন্ট থেকে যদি ডাব্লিউ পয়েন্টটাকে আমরা ই করি, একটু একটু যদি ডিনোট করি, এই যে চেঞ্জটুকু, এই যে চেঞ্জটুকু এইটুকুই হচ্ছে আমার টোটাল চেঞ্জ। হ্যাঁ, এখন এটা যদি টোটাল চেঞ্জ হয় আমাকে জানতে হবে না যে কতটুকু চেঞ্জ হয়েছে ইনকামের জন্য আর কতটুকু চেঞ্জ হয়েছে ইসের জন্য, কতটুকু চেঞ্জ হয়েছে হচ্ছে আপনার প্রাইস চেঞ্জের কারণে। এটা জানার জন্যই আমরা এখন আরেকটা কার্ভ আঁকবো, আরেকটা কার্ভ না সরি আরেকটা বাজেট লাইন আঁকবো। সেই বাজেট লাইনটা হচ্ছে জে স্টার কে। এরপরে যে বাজেট লাইনটা আঁকবো সেটা হচ্ছে জে স্টার কে। এখানে কি, এখানে ইনকাম হচ্ছে আমার আহ আগেরটার চেয়ে কমে যাবে, এখানে ইনকাম হচ্ছে $7। ঠিক আছে, এখানে ইনকাম হচ্ছে $7 এবং প্রাইস কত, পিএক্স এর প্রাইস 1, পিওয়াই এর প্রাইসও 1। তাহলে এই যে 7 পয়েন্ট যে দুইটা আছে এখানে, 7 পয়েন্টটাকে যদি আমি জাস্ট এখানে মিলাই দেই তাহলে আমি পাবো হচ্ছে কি, তাহলে আমি যে লাইনটা পাবো সেটা আমার বাজেট লাইন হুইচ ইজ জে স্টার কে।
তাহলে একটু আঁকি এটা। এটা হচ্ছে 7 থেকে 7 এ এই পয়েন্টটা হচ্ছে জে স্টার কে। এখন এই যে জে স্টার কে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আমি একটু আঁকতে চাই। একটা ইউটিলিটি কার্ভ আঁকবো না, মানে ইউটিলিটি কার্ভ যেটা আগে ছিল সেই ইউটিলিটি কার্ভটাই কিন্তু এখানে দেখেন ট্যানজেন্সি ক্রিয়েট করছে। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু একটা ট্যানজেন্সি ক্রিয়েট করছে এই পয়েন্টটাতে। তাহলে তিনটা সফট ড্রিঙ্কস আর চারটা হ্যামবার্গার আছে। তাহলে যে পয়েন্টটা জে স্টার কে যে লাইনটা আছে সেখানে দেখেন তিনটা চারটা হ্যামবার্গার প্লাস তিনটা সফট ড্রিঙ্কস আছে। এই যে হিজিবিজি যে লাইনগুলো আছে এখান থেকে আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তাহলে আমি তিনটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটাকে আমি নাম দিব হচ্ছে টি পয়েন্ট। এখন এই যে তিনটা পয়েন্ট পেলাম আমি এটাকে ব্ল্যাক দিয়ে আঁকছি একটাই কারণে যেন আপনারা তিনটা পয়েন্টকে এখন আইডেন্টিফাই করতে পারেন। এখন একটু কেয়ারফুলি দেখেন এই যে বি পয়েন্ট, এখানে একটা টি পয়েন্ট, এখানে একটা ডাব্লিউ পয়েন্ট। হ্যাঁ, দেখেন বি পয়েন্টটা আর টি পয়েন্টটা সেম ইউটিলিটি কার্ভে আছে। তাহলে আমরা কি জানি, সেম ইউটিলিটি কার্ভে যখন একটা পয়েন্ট থাকে, একটা একটা যখন সরি ডিফারেন্ট কম্বিনেশন যখন সেম ইউটিলিটি কার্ভে থাকে তখন কি করে ওরা সেম স্যাটিসফ্যাকশন দেয়। কারণ কি এখানে শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এই বি পয়েন্টে হচ্ছে 6টা সফট ড্রিঙ্কস আর 2টা হ্যামবার্গার, আর টি পয়েন্ট যেটা, এই টি পয়েন্টে হচ্ছে কয়টা, তিনটা সফট ড্রিঙ্কস আর চারটা হ্যামবার্গার। ঠিক আছে, এখানে কিন্তু এমন না যে আপনি চাইলে সফট ড্রিঙ্কস বাড়ায় ফেলতে পারবেন, সফট ড্রিঙ্কস এর পরিমাণ অনেক বেশি বাড়ায় ফেলতে পারবেন, আর ইসের পরিমাণ হ্যামবার্গারের পরিমাণ অনেক বেশি কমায় ফেলতে পারবেন। কারণ কি এই দুইটা হচ্ছে সেম ইনডিফারেন্স কার্ভে আছে, এখানে আপনি যে পয়েন্টেই থাকেন সেই পয়েন্টে আপনাকে কি দিবে, সেম বেনিফিট দিবে। তাহলে যেহেতু এটা সেম ইনডিফারেন্স কার্ভে আছে তার জন্য কি হবে, এই যে বি পয়েন্ট থেকে যখন আপনি টি পয়েন্টে যাবেন, এই যে আপনার মুভমেন্ট অ্যালং দ্য ইউটিলিটি কার্ভ, এই অ্যালং দ্য ইউটিলিটি কার্ভের যে মুভমেন্ট সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো সাবস্টিটিউশন ইফেক্ট। কেন? কারণ হচ্ছে আগের যে 6টা আপনি আহ হোল্ড করতেন, সফট ড্রিঙ্কস হোল্ড করতেন এই বি পয়েন্টে, সেই 6টা সফট ড্রিঙ্কস থেকে এখন আপনি হোল্ড করবেন, টি পয়েন্টে গেলে আপনি হোল্ড করবেন কয়টা, তিনটা। তাহলে কি করলেন আপনি, কিছু সফট ড্রিঙ্কস যখন আপনি কম্প্রোমাইজ করলেন তার বদলে আপনি কিছু এক্সট্রা কি পাবেন, হ্যামবার্গার পাবেন। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন হলো না, হ্যামবার্গার থেকে গেলেন হচ্ছে সফট ড্রিঙ্কস, অথবা সফট ড্রিঙ্কস থেকে গেলেন হ্যামবার্গারে। তাহলে এখানে কিন্তু মেয়ার সাবস্টিটিউশন হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের হয় নাই, অন্য কোনো চেঞ্জ আসে নাই, আসে নাই, কারণ আপনি এখানে জাস্ট কি করছেন, সফট ড্রিঙ্কস থেকে হ্যামবার্গারে গেছেন। আগে ছিল 2টা সফট ড্রিঙ্কস, 6টা সফট ড্রিঙ্কস, সেটাকে এখন কমায় দিয়ে 3টা সফট ড্রিঙ্কস বানাইছেন। আচ্ছা, তারপরে এখন দেখেন এই যে টি থেকে যখন আপনি আবার ডাব্লিউ তে যেতে চান, সরি ডাব্লিউ না, এটা হচ্ছে ই, সামহাও আমি এভাবে লিখছি। আচ্ছা, টি থেকে যখন আপনি ইতে যেতে চান তখন কি করতে হবে, তখন দেখেন তখন কিন্তু আপনি হায়ার ইনডিফারেন্স কার্ভে যাচ্ছেন, তাই না? তখন আপনি এটা কি করছেন, হায়ার ইনডিফারেন্স কার্ভে যাচ্ছেন, রাইট ওয়ার্ড যাচ্ছেন। তার মানে কি এই পোর্শনে যেতে হলে আপনাকে কি করতে হবে, ইনকাম বাড়াতে হবে। এবং ভালো করে একটু দেখেন টি যে পয়েন্টটাতে, টি যে বাজেট লাইনটাতে আছে সেখানে কি আছে, সেখানে হচ্ছে সেখানে হচ্ছে $7 তার ইনকাম, তাই না? এই বাজেট লাইনে হচ্ছে $7 ইনকাম। তাহলে এই টি থেকে যখন আপনি ইতে যাবেন তখন কি হলো, আপনার ইনকাম বেড়ে গেছে, ইনকাম হয়ে গেছে $10, নাইলে আপনি ইতে যেতে পারবেন না। তাহলে এই যে টি থেকে যখন ইতে যাবেন এইটুকু এখানে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটুকু কি, আপনার ইনকাম ইফেক্ট, কারণ কি এটা ডিউ টু ইনকাম, তাই না? তাহলে এই যে বি থেকে যখন টি তে গেছে তখন আমি দেখেন এখানে কিন্তু ইনকামটা মেইন না, এখানে হচ্ছে প্রাইসটা মেইন। তাহলে এই যে বি থেকে টি তে গেছে এটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, এবং টি থেকে যখন ইতে গেছে তখন সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। কারণ কি বি থেকে যখন টি তে গেছে তখন কি হয়েছে, বি থেকে টি তে যাওয়ার সময় কিছু জিনিস, কিছু সফট ড্রিঙ্কস কম্প্রোমাইজ করে কিছু এক্সট্রা
হ্যামবার্গার নিয়েছে, আবার টি থেকে যদি বিতে যাই তাহলে কিছু হ্যামবার্গার কম্প্রোমাইজ করে সফট ড্রিঙ্কস দিতে হবে, তাহলে এই দুটার মধ্যে এক্সচেঞ্জ হয়েছে, সাবস্টিটিউট করা হয়েছে। এবং পি থেকে যখন ইতে গেছেন তখন কি হয়েছে, তখন হচ্ছে আপনি ইনকাম বাড়ার কারণে আপনি টি থেকে ইতে গেছেন। তাহলে এই যে বি থেকে টি যেটুকু পয়েন্টগুলোকে একটু জাস্ট কানেক্ট করি। দেখেন এই যে 2 থেকে যে 6 পর্যন্ত পয়েন্ট বা বি থেকে যে ই পর্যন্ত পয়েন্ট, এটা হচ্ছে আমার টোটাল ইফেক্ট, তাই না? এটা টোটাল ইফেক্ট। এর মধ্যে টি পর্যন্ত যেটুকু বা 2 থেকে 4 পর্যন্ত যে পোর্শনটা, এটাকে বলবো হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। এবং টি থেকে ই পর্যন্ত যে পোর্শনটা, সেটাকে আমি বলবো হচ্ছে কি, ইনকাম ইফেক্ট। তাহলে বি থেকে টি হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট এবং টি থেকে ই যেটুকু চেঞ্জ সেটা হচ্ছে ইনকাম ইফেক্ট। তাহলে আর এই যে বি থেকে ই, এই পুরাটা হচ্ছে একটা টোটাল ইফেক্ট। তাহলে আমি দেখতে পাই কি, টোটাল ইফেক্টটা হচ্ছে ডিউ টু ইনকাম চেঞ্জ আর প্রাইস চেঞ্জ, এবং সাবস্টিটিউশন ইফেক্টটা হচ্ছে ডিউ টু প্রাইস চেঞ্জ, আর ইনকাম ইফেক্টটা হচ্ছে ডিউ টু ইনকাম চেঞ্জ। তাহলে আমরা এই গ্রাফটা থেকে দেখতে পাবো কি, যে কতটুকু আমার ইনকাম আর কতটুকু সাবস্টিটিউশন ইফেক্ট। ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের এই টপিক। আমরা যেটা করব, আমরা আজকে আর এটা কন্টিনিউ মানে বাড়াবো না। আজ আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই সেম জিনিসটা আমরা এটা দেখছি হচ্ছে নর্মাল গুডের জন্য, আমরা সেম জিনিসটা দেখব হচ্ছে গ্রিফিন গুড বা অন্য একটা গুড আমরা এক্সপ্লেইন করব, সেই গুডের জন্য দেখব। এরপরে আমরা একটু প্রসিড করব সামনে, একটু অ্যাডভান্স লেভেলে যাব। সো আজকের এই টপিকটা ছিল কি, তাহলে ইনকাম আর সাবস্টিটিউশন ইফেক্ট, যেখানে আমরা দেখলাম যে বি থেকে টি পর্যন্ত হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট এবং টি থেকে ই পর্যন্ত ইনকাম ইফেক্ট, আর সাবস্টিটিউশন প্লাস ইনকাম এই দুইটা মিলে হচ্ছে টোটাল ইফেক্ট। তাহলে যখন একটা যখন দুটো গুডস বা একটা গুডের যখন কি হয়, প্রাইসটা চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জের কারণে যদি ইনকাম বাড়ে বা কমে, এখানে কি হয়েছে, ইনকাম যদি প্রাইস কমে তাহলে ইনকাম বাড়বে। তাহলে এই যে সরি, ভুল বললাম, যদি প্রাইস চেঞ্জের কারণে ডিমান্ড বাড়ে বা কমে, যেমন এখানে প্রাইস কমছে তার জন্য কি হচ্ছে, ডিমান্ড বাড়ছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, সাবস্টিটিউশন ইফেক্ট। আর যখন ইনকাম বেড়ে যায় এবং এই কারণে কোয়ান্টিটি বেড়ে যায়, তখন সেটাকে বলবো হচ্ছে ইনকাম ইফেক্ট। তাহলে বি থেকে টি পর্যন্ত হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, টি থেকে ই পর্যন্ত ইনকাম ইফেক্ট, আর এই দুটা মিলে হচ্ছে টোটাল ইফেক্ট। তো এইটুকু হচ্ছে যে আজকে আমরা কভার করব। একটু দেখে নেই আর কিছু কভার করা না। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা আজকে কভার করব। তো এর মধ্যে যদি কারো কোনো ইস্যুস থাকে, কোয়ারিজ থাকে, প্লিজ লেট মি নো। তাহলে হচ্ছে আমরা সেটা হচ্ছে আমরা সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আর হচ্ছে যে এই ভিডিওটা বা মানে ক্লাসটা দেখে আপনারা রোলটা কমেন্ট করবেন। ঠিক আছে? আল্লাহ হাফিজ।